ফেরত সালাউদ্দিন সাহেব, উনি যে বারবার খালি বলছেন সংবিধান সংবিধান সংবিধান, এবং একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন যে আমাকে সংবিধানের কথা বলবেন না, আমি 9 বছর ধরে সংবিধান স্টাডি করে এসেছি। তো ওনার কাজকর্ম দেখলে মনে হয় যে উনি সংবিধানটা স্টাডি করেছেন, যে ওই সংবিধানকে দেখিয়ে জনগণের ইচ্ছাকে কি করে। বেগম জিয়ার বিএনপির পরিসমাপ্তি ঘটেছে 2024 সালে। এই বিএনপিকে আমি চিনি না, যদিও আমি এই বিএনপিকে সাপোর্ট করে এসেছি, আমি কোনো দল করি না, আমি কোনোদিন বিএনপির চালানোরও সদস্য না। কিন্তু যে আদর্শ দ্বারা বিএনপি পরিচালিত হয়েছিল, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, আমি বাংলাদেশপন্থী, আমি ভারতপন্থী না, আমি পাকিস্তানপন্থী না, আমি বাংলাদেশপন্থী। আমি মনে করেছি যে আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য, দেশকে সুসংহত করার জন্য যে জাতীয় জাতীয়তাবোধের দরকার, সেই জাতীয় জাতীয়তাবোধ বিএনপি ধারণ করেছে, এবং যে কারণে আমি এটাকে সমর্থন করেছি। এবং হাসিনার এই 15 বছরের দীর্ঘ সময়ে আমি রিলেন্টলেসলি কাজ করেছি হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে এক্সপোজ করার জন্য। সভা সমিতিতে অ্যাটেন্ড করার পরিবর্তে আমি কাগজে নিরলসভাবে লিখেছি, আর্টিকেল ছাপিয়েছি যে কি করে শেখ হাসিনা ক্রমান্বয়ে ফ্যাসিস্ট হয়ে গেছে। এবং যখন ছাত্র জনতার অভ্যুত্থান হলো, তখন তো নিঃশ্বাস রুদ্ধ করে বসেছিলাম যে এই অভ্যুত্থান যেন সাফল্যের মুখ দেখে, আমরা যেন একটা নতুন বাংলাদেশের দিকে ফিরে যেতে চাই, যেটা আমাদের ইয়াং জেনারেশন যারা, তারা সো রিচলি ডিজার্ভ করে। কারণ আমি ছাত্র পড়িয়েছি সারা জীবন, এই সমস্ত ইয়াং জেনারেশন কিন্তু আমার নিজের সন্তানের মতো। এই যে আমাদের ইয়াং জেনারেশনের যে দুঃখ বেদনা, চাকরিহীন অবস্থায় ঘুরে বেড়ানো, তাদের হতাশা, তারা যে আপনার ক্রমান্বয়ে আপনার মাদকের দিকে ঝুঁকে দিচ্ছে, এগুলো আমাকে ক্রমান্বয়ে খুব ব্যথিত করছে। এবং আমি ভাবলাম যে 24-এর পরে আমরা সেই বাংলাদেশ ফিরে পাবো। কিন্তু আমি তাকিয়ে দেখি যে বিএনপিকে, যে খালেদা জিয়া ডেমোক্রেসির জন্য কারাবরণ করেছে, এবং ওনার কিন্তু স্যাক্রিফাইস অতুলনীয়। আমি চিন্তা করতে পারি না যে উনি একটা অ্যাবান্ডন জেলে একলা জেল খেটেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এবং যখন অভ্যুত্থানটা হলো, বেগম জিয়া যখন প্রথমবারের জন্য লন্ডনে গেলেন চিকিৎসা করতে, আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম। আমি দেখা করে বললাম যে বেগম সাহেব, আপনি হলেন পলিটিশিয়ান, আমি হলাম একজন একাডেমিশিয়ান, আপনাকে উপদেশ দেবো এরকম ধৃষ্টতা আমার নাই। তবে আমি একটা কথা আপনাকে বলতে চাই বেগম সাহেব, এবং আমি এসেছি এই কথাটা বলার জন্য। ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। আমি বললাম যে এই যে ইয়াং জেনারেশন যে অভ্যুত্থান করেছে, এই অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা যদি বিএনপি, আজকে বাংলাদেশ একটা হিস্টোরিক জাংশনে দাঁড়িয়ে আছে, যদি এই ইয়াং জেনারেশনের আশা আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা স্থায়ী স্থান করে নিতে পারবে। আর যদি এটা ধারণ করতে না পারে, তাহলে বাংলাদেশ যেরকম বিপদে পড়বে, বিএনপিও ঠিক একই রকম বিপদে পড়বে। উনি আমার কথাটা শুনলেন, একটু মনোযোগ দিয়ে শুনেছেন। তারপরে তো উনি লন্ডন চলে গেছেন, আমার আর সুযোগ হয়নি তার সঙ্গে দেখা করার। আমি জানি না উনি বেঁচে থাকলে, অসুস্থ অবস্থা, যদিও তখন আমি দেখা করেছিলাম উনি অসুস্থ ছিলেন, কিন্তু আমি দেখেছিলাম ওনার ব্রেন তখনও খুব শার্প। কারণ উনি টেলিভিশন দেখে একেবারে তখনকার রাজনৈতিক অবস্থান সম্বন্ধে উনি অকেফার ছিলেন। আমি জানি না উনি বেঁচে থাকলে বিএনপির এই অবস্থা দেখলে উনি কি বলতেন, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার কাছে যেটা লাগছে, যে আমি এতদিন পরে যখন আপনাদের ইনভিটেশনে আমি এখানে এসে বসেছি, সেই পুরানো কথাগুলি আবার নতুন করে বলতে হচ্ছে, সেই পুরানো কথা। কারণ বিএনপি যে কাজগুলি করছে, সেটা একজন রাষ্ট্রবিজ্ঞানীর ছাত্র হিসাবে আমি বলতে পারি যে তারা ক্ষমতা কুক্ষিগত করার জন্য আর একটা ফ্যাসিস্ট রেজিম তৈরি করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া শুরু করেছে। সুতরাং সেটাকে যদি আমরা প্রতিহত করতে চাই, আবার আমাদের কথা বলতে হবে,
আমার পক্ষে তো আর কথা বলা সম্ভব না, কারণ আমি 15 বছর সমানে কথা বলেছি। নতুন জেনারেশন নেক্সাস ডিফেন্স যারা করেছেন, অ্যাম্বাসাডার আনসামিন আছেন, তারা কথা বলবেন। এই পথ থেকে বিএনপিকে ফেরাতে হবে, কারণ এটা যদি না ফেরাতে পারি আমরা, তাহলে বাংলাদেশ বিএনপি সংকটে পড়বে, তাই নয় বাংলাদেশ সংকটে পড়বে। আচ্ছা, এটা বলে আমি মূল বক্তব্যে যাচ্ছি। সেটা হলো জুলাই সনদকে কেন এরা আপনার স্বীকার করতে চাচ্ছে না। এখানে পূর্ববর্তী বক্তারা বলেছেন এটার আইনি চ্যালেঞ্জ কি। একটা হলো আপনার সাংবিধানিক চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, যেটার ভিত্তি অত্যন্ত দুর্বল। অ্যাডভোকেট রাজ্জাককে খুব স্পষ্টভাবে উনি সোশ্যাল মিডিয়াতেও বলেন, আমি সবসময় ওনাকে ফলো করি, উনি একদম পাই করে দেখিয়ে দিয়েছেন যে আপনারা যে সংবিধানের কথাগুলি বলছেন সেগুলি কত দুর্বল ভিত্তিতে উপস্থিত। আর একটা প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। রাজনৈতিক প্রশ্ন আপনার সবসময় সংবিধানের দোহাই দিয়ে করা যায় না, কারণ সংবিধানটা তৈরি হয়েছে আপনার রাজনৈতিক প্রশ্নগুলির উত্তর সমাধান করে দেশকে পরিচালিত করার একটা দলিল। আপনার আইন অনেক দেখাতে পারে, যেমন আপনার এই যে শিলং ফেরত সালাউদ্দিন সাহেব, উনি যে বারবার খালি বলছেন সংবিধান সংবিধান সংবিধান, এবং একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমাকে সংবিধানের কথা বলবেন না, আমি 9 বছর ধরে সংবিধান স্টাডি করে এসেছি। তো ওনার কাজকর্ম দেখলে মনে হয় যে উনি সংবিধানটা স্টাডি করেছেন, যে সংবিধানকে দেখিয়ে জনগণের ইচ্ছাকে কি করে বাতিল করা যায়, এটার উপরে কিন্তু উনি এক্সপার্টিস অর্জন করেছেন বলে আমার মনে হয়। আজকে যে সংবিধানের কথা তারা বলছেন, রাজ্জাকী সাহেব অনেকবার বলেছেন এই কথাটা, যে আপনার বর্তমানে জাতির পিতা এটা এখনো সংবিধান আছে, কিন্তু তারপরে আপনার ওনার স্পিচ 7ই মার্চের বক্তৃতা, ওটা এখনো সংবিধানের কিন্তু অংশ। এবং একজন মহিলা 7ই মার্চ এটা বাঁচাতে গেছিল ওই 32 নম্বরে, তখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। কেন আপনি অ্যারেস্ট করেছেন তাকে? তাহলে ওই হুকুম যে দিয়েছে অ্যারেস্ট করানোর, সে তো ইলিগাল হুকুম দিয়েছে। ওই মহিলা যা করছিল সে তো কোনো অন্যায় করে নেই, শুধু সংবিধান ফলো করছে। আপনার তো সংবিধানের কথাই রাজনীতি করছে। তো সংবিধান নিয়ে খেলা করতে গেলে যা হয় আর কি, আপনি নিজের গর্তে নিজেই পড়েন। এখন উনি দেখাচ্ছেন কনস্টিটিউশনাল থিওরি, উনি কনস্টিটিউশনাল থিওরি অ্যাপ্লাই করছেন এই জুলাই সনদকে নেগেট করার জন্য। যেরকম কনস্টিটিউশনাল থিওরি অনেক সময় বলে যে যারা আপনার গণভোটকে অনেক সময় নির্বাচিত পার্লামেন্ট এটাকে ডিলে করতে পারে, মডিফাই করতে পারে, এমনকি নালিফাই করতে পারে, কারণ কনস্টিটিউশনাল প্রসেসের ভিতর দিয়ে কাজটা হচ্ছে। কিন্তু যেটাকে আমরা বলি কনস্টিটিউয়েন্টস, মানে যারা জনগণ, তারা যখন একটা মতামত দেয় 70%-এর উপরে, তখন এটা আপনার রাজনৈতিক বিবেচনায় এই কনস্টিটিউশনাল থিওরিকে অতটা ইম্পর্টেন্স যারা ক্ষমতায় থাকে তারা দেয় না। গ্রেট ব্রিটেনের আপনার যদিও তাদের লিখিত সংবিধান নাই, কিন্তু তাদের সংবিধানে সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট হলো একেবারে মানে আর্টিকেল অফ ফেইথ যাকে বলা হয়। কিন্তু তাদের ওখানে আপনার কনস্টিটিউশনাল যে সমস্ত পরিবর্তনগুলি হয় সেগুলি স্ট্যাটুট দ্বারা হয়। তো 1911 সালে তাদের একটা স্ট্যাটুট পাস করে হয়েছিল আপনার পার্লামেন্টের পিরিয়ডটাকে লিমিট করার জন্য, যে উইদিন 6 পিরিয়ডের মধ্যে ইলেকশন দিতে হবে। আগে নিয়ম ছিল যে আপনি ইলেকশনকে ডিলে করতে পারেন। তো এটা করার সময় তাদের গণভোট হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু গণভোটে আপনার পার্লামেন্টকে বাইপাস করে এই গণভোটকে রায় দেওয়াটাকে মেনে নিয়েছিল, মানে পলিটিশিয়ানরা যারা দেশকে পরিচালিত করে। প্রবলেম হলো এইখানে আমাদের এখানে যে আমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ, আমরা ইন্ডিভিজুয়াল লেভেলেও এটা করি, এবং পলিটিশিয়ানরা বিশেষ করে তারা সবসময় তাদের নিজেদের গোষ্ঠীগত স্বার্থের জন্য কোনো সময় সংবিধান ব্যবহার করবেন, কোনো সময় এই আইনটা ব্যবহার করবেন, কোনো সময় জনগণের স্বার্থে ব্যবহার করবেন। সোজা কথায় যেটাকে বলা হয় মতলববাজি। তো এই মতলববাজির দ্বারা
আপনার এটা নিয়ে আলোচনা হয়েছে, যারা সংবিধান কমিশনে তারা করে নাই, শপথ নেয় নাই। আর যে অধ্যাদেশগুলি ওরা বাতিল করছে, 4টা তো বাতিল করে দিয়েছে, আর বাকিগুলি নেক্সট পার্লামেন্টে ওরা বিল হিসাবে উঠিয়ে ওটাকে করে দেবে, সরিয়ে দেবে। এই প্রত্যেকটা আপনার সুশাসনের জন্য এবং ফ্যাসিস্টকে রোধ করার জন্য প্রয়োজন। বেছে 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 তারা ওই অধ্যাদেশগুলি বাতিল করে দিয়েছে। সুতরাং অবজেক্টিভ ইজ ভেরি ক্লিয়ার। এখন আমার কথা হলো, এই সাহস তারা কোথায় পেল? কারণ সাধারণত একটা নির্বাচিত সরকারের সাহস হলো জনগণের কনসেন্ট বা জনগণের কি বলবো ওটাকে, জনগণের সাপোর্ট দেওয়া, জনগণ তাদেরকে, এইটাই তাদের শক্তি। কিন্তু আমরা জানি, শুনেছি, আমি বলতে পারি না যে আপনার এই ইলেকশনটা ম্যানেজ করা হয়েছে আপনার ইংরেজ সরকারের ভিতরে থাকা সুশীল সমাজের কেউ একজন তো স্বীকারই করেছে যে আমরা উগ্রবাদীদেরকে প্রতিহত করার জন্য আমরা অনেক জায়গায় এটাকে রিগ করেছি, একজন তো বলেই দিয়েছে। এখন কথা হলো যে এই জিনিসটা আমার কাছে যেটা মনে হয়, এবং আমি ভুল হতে পারি, যে এই পুরো খেলাটা আপনার অনেক আগে থেকে চিন্তা ভাবনা করে খেলা হচ্ছে। এটা ঠিক আপনার অন্তিম স্পার অফ দি মোমেন্টে হচ্ছে বলে আমার মনে হয় না। যেরকম আপনার বর্তমান যিনি স্পিকার, তিনি তো বলেই দিলেন যে আমরা এটাকে স্বীকার করেছিলাম নির্বাচনের জন্য। তার মানে হলো তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। তো মানুষ প্রতারণা করার একটু চিন্তা ভাবনা করে তবে এটা করবো। তো অনেক আমার মনে হয় যে এটা একটা প্ল্যান, ওয়েল প্ল্যান, এবং এটা শিলং থেকে এসেছে কিনা আমি জানি না, কিন্তু এই প্ল্যানটার মধ্যে আমি দেখতে পাচ্ছি 11-11 একটা ছায়া, 11 একটা ছায়া কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আমি এটা বলতে চাই যে আমি ভুল, কারণ এই যে ইলেকশনটাতে আপনার বিএনপিকে 2/3 জিতিয়ে দেওয়া হলো, এটাও আমার মনে হয় প্ল্যান। কারণ যদি আপনার ইলেকশনটা সত্যি সত্যি একটা ফেয়ার ইলেকশন হতো, আপনার জামাত তো ক্ষমতায় আসতো না। তবে আপনার যেটা হতো সেটা হলো যে বিএনপি হয়তো 2/3 পেলেন না। এবং আমরা যারা রাজনীতিতে পড়াশোনা করি, আমরা সবসময় বলি যে কোনো পার্টিকে 2/3 দিতে নাই, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে 2/3 দেওয়া মানেই তারা একটা স্বৈরতান্ত্রিক মনোভাব দিয়ে করে। এই 2/3 দেওয়াটা আমার মনে হয় প্ল্যানের অংশ। তারপরে আপনার বাংলাদেশের যারা গুপ্ত বলেন, সুপ্ত বলেন, অথবা কচু খেতে যারা থাকেন, অথবা আপনার সচিবালয়ে যারা থাকেন, তাদের একটা নেক্সাস আছে। এই নেক্সাসটা কি চাচ্ছে? এই নেক্সাসটা কি ষড়যন্ত্রের অংশ? এটা আমি আহ্বান জানাবো বাংলাদেশের যারা রাজনীতি অবজার্ভ করেন, অথবা যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, অথবা সমাজ নিয়ে পড়াশোনা করেন, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন নিয়ে পড়াশোনা করেন, অথবা বাংলাদেশ আমেরিকা সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন, তারা এটাকে গভীরভাবে দেখার জন্য আমি আহ্বান জানাবো, যেটা পার্ট অফ দি গ্রেটার কনস্পিরেসি কিনা। কারণ আমাদের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, উনি যেরকম দ্রুত গতিতে কাজগুলি করছেন, এবং বাংলাদেশ যেরকম দ্রুত গতিতে একটা অস্থিতিশীল অবস্থার দিকে চলে যেতে পারে বলে আমি মনে করি। বিশেষ করে আপনার আমেরিকার চাপিয়ে দেওয়ার যুদ্ধ, ইরানের উপর যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে একটা অস্বাভাবিক, অভাবনীয় যে সমস্ত আমাদের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে, সেগুলির কথা না বলে আপনার যে জিনিসটা একটা সেটেল ফ্যাক্ট, সেটাকে নিয়ে একটা পানিকে ঘোলা করা হচ্ছে। কারণ অস্থিতিশীল অবস্থা যাওয়া মানেই একটা অশুভ শক্তির উত্থান, এবং অশুভ শক্তি তখন বলবে যে আমি একটা ইনক্লুসিভ ইলেকশন দেব, মানে আওয়ামী লীগকে নিয়ে এসে। এই জাতীয় প্ল্যান কিনা আমি বলতে পারি না, কিন্তু আমার মনে হয়। সুতরাং এটা হলো আমার মনে হয় একটা ব্রডার একটা ধারণা, আমার যে ধারণার বশবর্তী হয়ে আমি বলছি যে বিএনপির বর্তমান যিনি সবচেয়ে বেশি সোচ্চার, যিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, তিনি এত দ্রুত গতিতে কেন দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে চাচ্ছেন। তা আমি এইটুকু বলেই শেষ করব, কারণ আইনি চ্যালেঞ্জ থাকতে হবে। এটা ঠিক নয় যে আইনি চ্যালেঞ্জ থাকবে না, এবং আইনি চ্যালেঞ্জের ব্যাপারে আমাদের অ্যাডভোকেট রাজ্জাকি ছাড়া
আর কে আছে বাংলাদেশে? শিশির মনি সাহেব আছেন, আর উনি আছেন। আইনি চ্যালেঞ্জ তো থাকতেই হবে, সঙ্গে সঙ্গে রাজনৈতিক চ্যালেঞ্জও থাকতে হবে। তবে আমি এখানে মনে করি একটা কথা, যে রাজনৈতিক চ্যালেঞ্জটা যেন এমন অবস্থায় চলে না যায় রাস্তায় কিংবা রাজপথে, যেখানে আমরা কোনো একটা অশুভ শক্তিকে আসার পথ করে দিতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সুধী মণ্ডলী। এই পর্যায়ে আবারও আপনাদের প্রতি